হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্সের কি দেখো, স্ক্রিনের দিকে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারতেছো যে আজকে আমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার 8 খতিয়ান খতিয়ান পার্ট 1। খতিয়ান জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পার্ট 1-এ। ওকে, চলো শুরু করি ক্লাসটা। ক্লাস শুরুর আগে আমি প্রতিদিন একটা কথা বলি, আবারও আজকে বলতেছি যে আমরা কি কি শুরু শেষ করছি। দেখো, হিসাব বিজ্ঞান পরিচিতি, লেনদেন চিহ্নিতকরণ, হিসাব সমীকরণ, দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে হিসাব চক্র, হিসাবের শ্রেণী বিভাগ, দেন ডেবিট ক্রেডিট নির্ণয়, দেন জাবেদা নির্ণয়, আমরা কিন্তু সব শেষ করছি। হ্যাঁ, তো তোমরা যদি অ্যাকাউন্টিং এর বেসিক যদি ক্লিয়ার করতে চাও তাহলে তোমাকে এই যে ফার্স্ট ক্লাস থেকে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে শুরু করে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলা ক্লাস তোমাকে ডিটেলসে করতে হবে। আমি কিন্তু ক্লাসগুলো শর্ট শর্ট ভিডিও দিয়ে করছি, তোমার যাতে করে তোমরা ইজিলি বোরিং না হয়ে ক্লাসগুলো করতে পারো। এই জন্য আমি তোমাদেরকে ক্লাসগুলো একবারে ডিটেলসে সিরিয়াল বাই সিরিয়াল তোমরা ক্লাসগুলো যদি করো তাহলে অ্যাকাউন্টিং এ তোমাদের বেসিক একেবারে ক্লিয়ার হবে। আর যার অ্যাকাউন্টিং এ একবার বেসিক ক্লিয়ার হয়ে যায় তাকে আর কেউ ঠেকাইতে পারে না। অ্যাডমিশনে সে হয়ে যায় বস, এবং অ্যাডমিশনে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার যে স্বপ্ন থাকে সবার, সেটা সার্থক হয়ে যায় জাস্ট বিকজ অফ অ্যাকাউন্টিং। যদি তোমার ক্লিয়ার থাকে তুমি অ্যাকাউন্টিং এ ভালো করতে পারবা। দেন মার্কেটিং ম্যানেজমেন্ট তো ইজি একটা সাবজেক্ট, সবাই মোটামুটি ভালো করে। তুমি একটু একটু পড়লেই মার্কেটিং ম্যানেজমেন্টে ভালো করা যায়। অ্যাকাউন্টিং বেসিক ক্লিয়ার থাকলে অ্যাকাউন্টিং এ ভালো নাম্বার পাওয়া যায়। যদি কোনো স্টুডেন্টের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ ভালো মার্ক থাকে তাহলে বাংলা আর ইংলিশে জাস্ট পাস করলেই তার ঢাবিটা হয়ে যায়। কি বললাম? বাংলা ইংলিশে জাস্ট পাস করবা, ঢাবিটা একবারে চান্স হয়ে যাবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমাকে অ্যাকাউন্টিং এর বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। অ্যাকাউন্টিং ভালো পারলেই তুমি হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা। তো চলো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাস কি? খতিয়ান নির্ণয় পার্ট 1 করব। ওকে, তো চলো শুরু করা যাক। খতিয়ান করতেছি যেহেতু, তো আমাদের খতিয়ানের একটু ডেফিনেশন সম্পর্কে জানতে হবে। চলো, যে এই ইনফরমেশন আমি যেখানে রাখছি সবগুলা ইনফরমেশন খুবই বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এগুলা ইনফরমেশন থেকে এমসিকিউ আসে। বোর্ড কোয়েশ্চেন এমসিকিউ আসবে, তুমি একাডেমিকেও এমসিকিউ পাবা, দেন কপাল ভালো থাকলে অ্যাডমিশনেও কিন্তু এমসিকিউ পাবা। তো অবশ্যই তোমাকে এটা জানতে হবে। তো চলো শুরু করি। কি বলছে দেখো, জাবেদাতে লেনদেনের হিসাবগুলো প্রাথমিকভাবে লেখা হয়। লেনদেনের হিসাবগুলো জাবেদাতে প্রাথমিকভাবে লেখা হয়। দেন কি বলছে, জাবেদার পরে হিসাবগুলোকে স্থায়ী বা পাকা হিসাবে খতিয়ানে রাখা হয়। স্থায়ী হিসাবগুলোকে স্থায়ী বা পাকা ভাবে লেখা হয় হচ্ছে খতিয়ানে। দেন কি বলছে, খতিয়ানকে হিসাবের পাকা বই বা স্থায়ী বই নামে অবহিত করা হয়। লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খতিয়ানকে কি বলা হয়? হিসাবের পাকা বই বা স্থায়ী বই নামে অবহিত করা হয়। নেক্সট কি বলছে দেখো, খতিয়ান হতে ব্যবসার মোট আয়, মোট ব্যয়, মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেখো কি বলছে, ব্যবসার মোট দায়, মোট আয়, মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সম্পর্কে খতিয়ান থেকে আমরা ধারণা পাই। জাবেদা ও খতিয়ান উভয়ই হিসাব চক্রের দুইটি ধাপ। তোমার হিসাব চক্র নিশ্চয়ই মনে আছে, আমি কিন্তু হিসাব চক্রের একটা সুন্দর ছক আগে দিয়েছি। অবশ্যই তোমার সেই ছকটা করবা, দেখবা এবং হিসাব চক্রের প্রত্যেকটা স্টেপ জানে নেবা যে প্রথম স্টেপে কি আছে, নবম স্টেপে কি রয়েছে, সপ্তম স্টেপে, বিকজ এগুলোতে অ্যাডমিশনে প্রশ্ন আসে যে লেনদেন বা জাবেদা লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণের কততম ধাপ? 1 নম্বর ধাপ। ঠিক আছে। নেক্সট কি বলতে, খতিয়ান হিসাব সমীকরণের হিসাব চক্রের কততম ধাপ। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অ্যাডমিশনে আসে। দ্যাটস ওয়াই হিসাব চক্রের কোনটা কত সিরিয়ালে আছে অবশ্যই সেটা তোমাকে জানতে হবে। চলো দেখো, জাবেদা ও খতিয়ান উভয় হিসাব চক্রের একটি ধাপ, বাট কিন্তু জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক হলেও খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। জাবেদা প্রস্তুত ঐচ্ছিক, বাট ঐচ্ছিক হলেও খতিয়ান প্রস্তুত কি? বাধ্যতামূলক। নেক্সট কি বলছে দেখো, খতিয়ানের উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ এবং পাশাপাশি ব্যবসা আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ সহজ হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খতিয়ানের কাজ। দেখো আমি তোমাদেরকে আরেকবার রিভাইজ করে দেই, লাইনগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জাস্ট ইম্পর্টেন্ট গুলো দেখাবো তোমাদেরকে। প্রাথমিকভাবে জাবেদাতে লেখা হয় হিসাব প্রাথমিকভাবে লেখা হয় জাবেদাতে। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। কি বললাম? খতিয়ানকে হিসাবের পাকা বই বা স্থায়ী বই নামে অবহিত করা হয়। খতিয়ান হতে ব্যবসায়ের মোট আয়, মোট ব্যয়, মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। দেন কি বলছে, জাবেদা ও খতিয়ান উভয়ই হিসাবগুলোর দুইটি ধাপ, কিন্তু জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক, খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। দেন কি বলছে দেখো, খতিয়ানের উদ্বৃত্ত হতে হিসাবগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই, পাশাপাশি ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ সহজ হয়। তো এগুলো হচ্ছে আমাদের খতিয়ানের কাজ। লাইনগুলো অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাকে এই লাইনগুলো পড়তে হবে
এগুলো পড়লেই তুমি এমসিকিউ মাস্ট 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 কমন পাবা খতিয়ান সম্পর্কে। ওকে, তো চলো আমরা নেক্সটটা দেখি। তো দেখো আমরা হচ্ছে খতিয়ানের বৈশিষ্ট্য সম্পর্কে জানি যে খতিয়ানের বৈশিষ্ট্যগুলো কি কি, যে প্রত্যেকটি হিসাবের শিরোনাম প্রদান করা হবে, হিসাবের একটা শিরোনাম প্রদান করা হবে। আমরা একটু পরে তোমাকে বিস্তারিত জিনিসটা প্রমাণ করে দেখাবো। খতিয়ান প্রস্তুতের টি ছক বা চলমান জের ছক অনুসরণ করে, এটাও আমরা তোমাদেরকে দেখাবো। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো একটু পর। জাস্ট আমি তোমাকে এক্সপ্লেনেশনগুলো যা বলতেছি। খতিয়ান প্রস্তুতিতে জাবেদার সহায়ক বই হিসাবে কাজ করা হয়, মানে জাবেদাকে কি বলা হয়, সহায়ক বই খতিয়ান প্রস্তুতে। নেক্সট কি বলছে, খতিয়ান হতে প্রাপ্ত হিসাবে উদ্বৃত্ত এবং গাণিতিক শুদ্ধতা যাচাই সহায়তা করে, দেন খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। তো আমরা রেওয়ামিলের ক্লাস যখন নিব তখন একটু আরো ডিটেলসে জানবো। এখন আমরা জানবো যে হচ্ছে প্রত্যেকটি হিসাবে শিরোনাম প্রদান করা হয়, খতিয়ান টি ছক বা চলমান জের ছকে প্রস্তুত করা হয় এবং প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। আমরা প্রথমে এই দুটো জিনিস দেখবো, যে চলমান জের ছক বা টি ছক জিনিসটা কি এবং হিসাবের শিরোনাম জিনিসটা আসলে কি, ঠিক আছে। যদি এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা সিম্পলি ভাবে এটা করব। তো চলো আমরা আমাদের দেখি। দেখো ওই যে হিসাবের শিরোনাম আছে না, এখানে আমাদের হিসাবের শিরোনাম হচ্ছে খতিয়ান, এখানে লিখতে হবে আমাদেরকে। দেখো এটাকে আমরা কি বলতেছি, চলমান জের ছক, চলমান জের নমুনা ছক। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি চলমান জের নমুনা ছক, যেটাকে আমরা বলতেছি কি, এটা হচ্ছে এই যে হিসাবের শিরোনাম। এখানে দেখো মোট নগদ হিসাব লিখলাম, নগদান হিসাব, এটাকে আমরা বলতেছি হিসাবের শিরোনাম। তো এটা হচ্ছে চলমান জের ছক। টি ছকটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলমান জের ছক, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জের, ডেবিট ক্রেডিট। এটা হচ্ছে আমাদের চলমান জের ছকের নমুনা ছক, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো, এটাকে আমরা বলতে চলমান জের ছক। দেন আমরা যাবো হচ্ছে টি ছকে, তাহলে প্র্যাকটিস আমরা পরে করবো। দেখো টি ছক, এটা হচ্ছে আমাদের টি ছক। তারিখ, ভালো করে দেখবা, টি ছক আর চলমান জের ছক কিন্তু সেম না। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই সাইডে হবে ক্রেডিট এবং এই সাইড হচ্ছে ডেবিট। জিনিসটা ভালো করে দেখবা। হ্যাঁ, আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা যদি ম্যাথ করতে না পারো, জাস্ট ছকটা সুন্দর করে রাখতে পারো, তাহলে কিন্তু স্যার তোমাকে 4-এর মধ্যে 2, 1.5, 1 দিবেই, মাস্ট 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 দেবে। তো যেহেতু আমরা ম্যাথ না শিখেও ছকের মাধ্যমে নাম্বার পেতে পারি, দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ছকগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। এবং একজন অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট তোমাকে অবশ্যই ছকগুলো সুন্দর করে আঁকা শিখতে হবে, তাহলেই তুমি হচ্ছে ভালো নাম্বার গেইন করতে পারবা। তো দেখো এই যে ছকটা আমি সুন্দর করে রাখছি, তোমরা অবশ্যই ভালো করে স্কেল দিয়ে সুন্দর করে দাগা আঁকতে পারবা। এই যে আমি বোর্ডে লিখছি না, আর কম্পিউটারের থেকে হাতে মানুষের ছক আরো বেশি সুন্দর, এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। যদিও কম্পিউটার অ্যাকুরেট হয়, বাট হাতেও কিন্তু পেন্সিল দিয়ে সাহায্যে সুন্দর ছক আঁকা যায়। অবশ্যই তোমাকে সেই সুন্দর ছকগুলো আঁকার প্র্যাকটিস করতে হবে এবং ট্রিক জানতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের টি ছক, এটা ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের টি ছক। দেন এটা হচ্ছে আমাদের চলমান জের ছক। তো চলো আমরা চলমান জের ছকটা আগে আঁকি, প্র্যাকটিস করবো। হ্যাঁ, যেহেতু তোমাদেরকে শেখাইতে হবে আমাকে, তো আমরা প্রথমে হচ্ছে কি করবো, আমার কিন্তু এখানে সোজা হবে না, ঠিক আছে। তোমরা এখানে আমারটা দেখবো না, আমারটা দেখে জাজ করবে না। আমরা চলো একটা বড় চলমান জের ছক আঁকবো। ওকে, যেহেতু এটা হচ্ছে আমাদের কি, প্রথমে আমরা কি লিখবো, এটা মনে করো আমাদের চলমান জের ছক। এটা এরপর মনে করো এটা পুরো একটা বক্স, ঠিক আছে। আচ্ছা, পুরো বক্সটা নেই, আমরা হচ্ছে একটা ইয়া করে দিই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের মনে করো চলমান জের ছক একটা বক্স। তারিখ, তারপর হচ্ছে আমাদের কি আসবে, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স বা জেড, ডেবিট এবং ক্রেডিট। তো এটা হচ্ছে আমাদের দেখো, এই যে এটা হচ্ছে আমাদের জেড। হ্যাঁ, তো কি লিখলাম, ভালো করে দেখো, কয়টা ঘর হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর আমাদেরকে আঁকতে হবে। হ্যাঁ, ভালো করে দেখবা, ঠিক আছে। 8টা না, 7টা ঘর আঁকতে হয়, ঠিক আছে। তো প্রথমে কি লিখবো, তারিখ, বিবরণ, আমরা কি আঁকতেছি, চলমান জের ছক নমুনা ছক, বিবরণ, তারপর হচ্ছে আমাদের লিখতে হবে জাবেদা পৃষ্ঠা, ঠিক আছে। দেন ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আরেকবার রিভাইজ দিই, চলো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা,
ক্রেডিট টাকা উদ্বৃত্ত বা এখানে জেড লিখতে পারি, তারপর ডেবিট দেন ক্রেডিট। এটা কি বলতেছি আমরা? চলমান জের নমুনা ছক। তো এটা হচ্ছে আমাদের চলমান জের ছক, চলমান জের নমুনা ছক। আশা করি বুঝতে পারছো। এই ছকটা তোমাদেরকে অবশ্যই সুন্দর করে আঁকা শিখতে হবে। তো ঠিক আছে, চলমান জের নমুনা ছক এবং হচ্ছে টি ছক থেকে অবশ্যই মাস্ট এসএসসি তেও কোশ্চেন পাবা, এইচএসসি তেও কোশ্চেন পাবা, একাডেমিকেও তুমি সবসময় এই প্রশ্নগুলো আসছে। দ্যাটস ওয়াই তোমাকে চলমান জের ছকটা ভালো করে শিখতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের চলমান জের ছক। দেন টি ছক আমরা আঁকবো। হ্যাঁ, তোমার টি ছকটা একবার দেখাই, তাহলে তুমি বুঝতে পারো জিনিসটা। যে আমার টি ছকটা কি ছিল? তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এবং ডেবিট দেখো, ডেবিট এখানে আছে এবং ক্রেডিট ওকে। ডেবিট দেখো, ডেবিট ক্রেডিট কোথায় রয়েছে? হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখবা। চলমান জের ছকের কিন্তু ভিতরেই, মানে চলমান জের ছকের ভিতরেই ডেবিট ক্রেডিট রয়েছে, বাট ইয়াতে মনে করো টি ছকে কিন্তু ডেবিট ক্রেডিট বাইরে দেওয়া আছে। হ্যাঁ, দুইটা সাইড, একটা হচ্ছে এই যে এই টাকার এই সাইডটা হচ্ছে ক্রেডিটের সাইড এবং এই সাইডটা হচ্ছে ডেবিটের। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা শিখি, ঠিক আছে? সরি, চলো আমরা শুরু করে দেই। আমার কিন্তু দাগগুলা হ্যাঁ বড় হইতেছে, তো এই জন্য কিন্তু স্কেল ছাড়া কিন্তু একটু টানা বাঁকা হয়। তো এটা তো আমাদের কিছু ইয়া করার নাই, আমার কিছু করার নাই। আমরা একটা মিডিল দাগ দিয়ে দাগে, তাহলে আমাদের জিনিস করতে সুবিধা হবে। শোনো, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যে ডেবিট ক্রেডিটটা কিন্তু আগে লিখবা, বুঝছো? এই যে ছক আঁকার আগে ডেবিট ক্রেডিটটা লিখে নেবা। অনেক স্টুডেন্ট কিন্তু ওই ডেবিট ক্রেডিট লিখতে ভুলে যায়, দ্যাটস ওয়াই কিন্তু নাম্বার সারা কমে দেয়। তো একুরেট যেহেতু তোমাকে রাখতে হবে, তো অবশ্যই যে আমাদেরকে ডেবিট ক্রেডিটটা আগে লিখতে হবে, তাহলে তোমাদের মনে থাকবে। হ্যাঁ, ছক আঁকার আগেই এই যে ডেবিট ক্রেডিটটা লিখে রাখবা। ছকটা জাস্ট একটা ইয়া করে ফরম্যাট বানায় ডেবিট ক্রেডিটটা আগে লিখবা, তাহলে ভুল হবে না, ঠিক আছে? এটা আমরা জানি টি ছক, টি ছক নমুনা। হ্যাঁ, টি ছক নমুনা, নমুনা টি ছক যেটাকে আমরা বলতেছি। তো আমাদের বলছে তারিখ আসবে, তিন হচ্ছে বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, ঠিক আছে? তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, ঠিক আছে? তো দেখো আমরা কি লিখলাম। আমরা একটু এটা ইয়াটা কম করে দিই, ঠিক আছে? ধরো দেখো আমরা এটাকে একটু করি ভালো করে। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, আবার সেম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, যেটা হচ্ছে টাকা। তো ভালো করে দেখো। হ্যাঁ, কি বললাম? এটা হচ্ছে আমাদের টি ছকের নমুনা ছক। প্রথমে লিখতে হবে আমাদেরকে তারিখ। টি ছকটা কিন্তু মোটামুটি সোজা। হ্যাঁ, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, বাট একটু ক্যালকুলেশনটা উদ্বৃত্ত নির্ণয় করতে কিন্তু সমস্যা হয়। দ্যাটস অনেক শিক্ষার্থী চলমান জের ছকে পছন্দ করে। আমি নিজেও চলমান জের ছক পছন্দ করি, এখানে বলার কিছু নয়। সবাই মোটামুটি সব স্টুডেন্টই চলমান জের ছক পছন্দ করে। তো আমিও চলমান জের ছকই ফলো করি। বাট টি ছকটা তোমাদেরকে যেহেতু স্যাররা স্পেসিফিক ভাবে বলতে পারে যে টি ছকে খতিয়ানগুলো নির্ণয় করো, তখন তোমাকে টি ছক করতে হবে, তখন কোনো অপশন থাকবে না। তো দ্যাটস ওয়াই দুইটাই শিখে রাখা ভালো। চলমান জের ছক না থাকলে তো আমি চলমান জের ছক ইউজ করবো, বাট যদি বল যে টি ছকের সাহায্যে খতিয়ান নির্ণয় করো, দেন আমাদের অবশ্যই তখন টি ছকে নির্ণয় করতে হবে, তা না হলে কিন্তু আমরা নাম্বার পাবো না। তো এই জন্য আমাদের হচ্ছে এই জিনিসটা জানতে হবে। দেন কি বলছে? জাবেদা পৃষ্ঠা দেন টাকা। এটা হচ্ছে আমাদের এক সাইড হচ্ছে ডেবিট, এক সাইড হচ্ছে ক্রেডিট। তো আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের টি ছকের নমুনা ছক। তো চলো আমরা আরেকবার টি ছকটা দেখে নেই। যে এটা হচ্ছে আমাদের টি ছক, টাকা বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এবং এই সাইডে ডেবিট এবং ওই সাইডে আমাদেরকে লাগতে হবে ক্রেডিট, ঠিক আছে? তো আমরা চলমান জের ছকটা দেখি। চলো দেখো কি বলছে। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জের বা ডেবিট এবং ক্রেডিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি করতে হচ্ছে। একটা করে স্ক্রিনশট দেখে নাও, যাতে করে তোমাদের ফিউচারে কাজে লাগে, ঠিক আছে? তারিখ বিবরণ। তো চলো, এটা হচ্ছে আমাদের চলমান জের ছক। আশা করি স্ক্রিনশট না হয়েছে। নেক্সট দেখি, টি ছকের একটা স্ক্রিনশট নিয়ে নাও। মাথায় রাখবো, আবারও বলতেছে যে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট জন্য স্কিপ না হয়। হ্যাঁ, এই যে ডেবিট এবং ক্রেডিট, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো। অনেক শিক্ষার্থী স্কিপ করে, আমার নিজেরও অনেকবার স্কিপ হয়েছে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই জিনিসটা আগে লিখে রাখবো, না তো কিন্তু স্কিপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে?
এবার আমরা কি দেখবো যে খতিয়ানে দেখো কিছু হিসাব আছে, হ্যাঁ, যে হিসাবগুলো আমরা স্পেসিফিক করে দেখাই। সম্পদের কয়েকটা হিসাব আছে, খতিয়ানে যেহেতু আমরা হিসাবগুলো স্পেসিফিক করে দেখাই, উদ্বৃত্ত দেখাই। সম্পদের হিসাব, নগদের হিসাব আলাদা দেখাবো, আসবাবপত্রের হিসাব আলাদা, দেনাদারের হিসাব আলাদা, অগ্রিম খরচ হিসাব এটা আলাদা। অগ্রিম খরচ কিন্তু সম্পদ হিসাব, তোমাকে এটা জানো, অবশ্যই জানা উচিত যে অগ্রিম খরচ সম্পদ হিসাব, মানে তুমি অগ্রিম টাকা দিয়ে দিছো বাট এখনো তোমার খরচটা ব্যয় হয়নি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি অগ্রিম খরচ। অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, মাথায় রাখবে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডমিশনে চলে আসে, অগ্রিম খরচ কি, অগ্রিম খরচ দায় না আয়, ব্যয় না সম্পদ, তো অবশ্যই এটা কি সম্পদ। দেন কিন্তু দায়ের একটা স্পেসিফিক হিসাব হবে, পাওনাদার হিসাব, ঋণ হিসাব, বকেয়া খরচ হিসাব, এই হিসাবগুলোও স্পেসিফিক ভাবে হবে। নেক্সট কি বলছে, মালিকানা সত্ত্বে কি বলছে, মূলধন হিসাব, উত্তোলন হিসাব, এগুলো আলাদা হিসাব করা হবে। আয়ের মধ্যে দেখো বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব এবং কমিশন প্রাপ্তি হিসাব, এই জিনিসগুলোও কিন্তু আলাদাভাবে দেখানো হবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে, বিক্রয় হিসাব আলাদা দেখানো হবে, প্রাপ্ত ভাড়া হিসাব আলাদা দেখানো হবে। এবং ব্যয়ের মধ্যে দেখো ক্রয়, বেতন, মজুরি হিসাব, অবচয় হিসাব এবং বিজ্ঞাপন খরচ হিসাব, এই জিনিসগুলো স্পেসিফিক ভাবে আলাদা করে দেখানো হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো খুব দেখানোর বিষয় না, জাস্ট আমি তোমাকে দেখাইলাম যে তোমরা হিসাবগুলো চিনতে পারো। দেখো আমাদের কি কি রয়েছে, সম্পদের মধ্যে কয়েকটা হিসাব রয়েছে গুরুত্বপূর্ণ, এই হিসাবগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে আমাদেরকে এই হিসাবগুলো কিন্তু জানতে হবে যে এই জিনিসগুলো কোন হিসাব। আয়ের মধ্যে দেখো বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, কমিশন প্রাপ্তি হিসাব, এগুলো হচ্ছে আয় হিসাব। তো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, জাস্ট জানার জন্য দেখাইলাম। তাহলে একটা স্ক্রিনশট নিতে পারো, তোমাদের কাজে লাগবে। ওকে, ক্লিন করে দিই, তোমার একটা স্ক্রিনশট নিতে পারো। আমি আবারও বলতেছি যে প্রত্যেকটা হিসাবের স্পেসিফিক ভাবে আমাদেরকে খতিয়ানে নির্ণয় করতে হবে। যেমন এখানে আমার সাপোজ পাওনাদার আছে, তো আমরা টোটাল পাওনাদার কত আমরা খতিয়ান থেকেই জানতে পারবো। তারপর মনে করি এখানে দেওয়া আছে প্রাপ্ত ভাড়া হিসাব, টোটাল প্রাপ্ত ভাড়া কত সেটাও জানতে পারবো। দেন হচ্ছে নগদান হিসাব, সেটা অনেক বেশি থাকে সবসময়। তো নগদান হিসাব, টোটাল নগদানে কত আসছে আমাদের, যাই গেছে কত আসছে কত, সব আমরা খতিয়ান থেকে জানতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সটটা দেখি। তো দেখো এই যে এটা কি বলছে, আরেকটা হচ্ছে জাদুর বাক্স, যেটা হচ্ছে কি বলছে দেখো, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ একাডেমিক এসএসসি এইচএসসি এন্ড অ্যাডমিশন। হ্যাঁ, একাডেমিকেও তোমার এটা গুরুত্বপূর্ণ লাগবে, এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশনে এটা থেকে এমসিকিউ মাস্ট 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 আসে, এটা তুমি স্কিপ করতেই পারবে না। বিকজ একাডেমিকেও তুমি এমসিকিউ পাবা, এসএসসি এইচএসসি এবং হচ্ছে কি অ্যাডমিশনও এখান থেকে এমসিকিউ আসবে, আসছে এবং ভবিষ্যতেও আরো বেশি বেশি আসবে। তো দ্যাটস ওয়াই তোমাকে এটা মুখস্থ করতে হবে। দেখো সিডির পূর্ণরূপ কি, ক্যারিড ডাউন, বিডির পূর্ণরূপ কি, ব্রড ডাউন, দেন হচ্ছে সিএফ এর পূর্ণরূপ ক্যারিড ফরওয়ার্ড, দেন বিএফ এর পূর্ণরূপ ব্রড ফরওয়ার্ড। তো এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। দেখো বাংলাটা অবশ্যই জানতে হবে, সিডি ক্যারিড ডাউন বা নিচে নিত বা স্থানান্তরিত হবে। দেন হচ্ছে কি বলবো, বিডি, বিডি হচ্ছে ব্রড ডাউন, উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। দেন কি বলতো, সিএফ ক্যারিড ফরওয়ার্ড, সম্মুখে নিত। বিএফ ব্রড ফরওয়ার্ড, কি বলছে, পেছন থেকে আনিত। ওকে, তো অবশ্যই তোমাকে এগুলোর ইংলিশ ফুল ফর্ম প্লাস বাংলাটা জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু বিপদে পড়বা। আমি আবারও বলতেছি, একাডেমিকেও তুমি এমসিকিউ কমন পাবা, দেন হচ্ছে এসএসসি বোর্ড কোশ্চেন সেখানেও কমন পাবা, এইচএসসি বোর্ড কোশ্চেন একাডেমিকেও কমন পাবা। দেন অ্যাডমিশনও চলে আসে, বাংলাতে আসবে না তো ইংলিশে ফুল ফর্ম বলবে, মতো বলে বিএফ এর বাংলা অর্থ কি, এগুলো চলে আসে। তো দ্যাটস ওয়াই তোমাকে এটা মুখস্থ করতে হবে। এটাকে আমি বলতেছি জাদুর বাক্স। এটা থেকে তুমি 1 মার্ক 100-এ 100 কমন পাচ্ছ, 1 মার্ক তুমি 100-এ 100 কমন পাবা সব জায়গায়। তো দ্যাটস ওয়াই এই সবটা তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, তো চলো একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং হচ্ছে এটা ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো চলো আমরা নেক্সট দেখি। আরেকটা কি বলছে, যে হিসাবে সাধারণ উদ্বৃত্ত, আমরা জানি যে জিনিসগুলো, এই জিনিসটা আমাদের কিন্তু অনেক বেশি হেল্পফুল করবে, যে সাধারণ উদ্বৃত্ত জিনিসগুলো কোনগুলা, সম্পদ ডেবিট ব্যালেন্স সাধারণ উদ্বৃত্ত, দেন ব্যয় হচ্ছে ডেবিট ব্যালেন্স, এটা আমরা জানি, আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। সাধারণ হিসাব অবশ্যই তোমাদেরকে ধারণা, একটা বেসিক ধারণা রাখতে হবে যে কোনটার, এগুলো কিন্তু মিলে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো কি বললাম, সম্পদ এবং ব্যয় ডেবিট উদ্বৃত্ত, ডেবিট ব্যালেন্স যেটাকে বলে আমরা সাধারণ হিসাব, সাধারণ হিসাবে দায় মালিকানা সত্ত্ব এবং আয় এগুলো হচ্ছে আমার সাধারণ হিসাব কি, ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, আশা করি মনে রাখবে। আরেকবার শোনো, সম্পদ এবং ব্যয়ের সাধারণ হিসাব বা ডেবিট হচ্ছে কি, ডেবিট ব্যালেন্স প্রকাশিত করে, এবং কি করছে, আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো কি করে, এগুলো হচ্ছে সাধারণত ক্রেডিট ব্যালেন্স উদ্বৃত্ত প্রকাশ করে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এটারও একটা চাইলে স্ক্রিনশট নিতে পারো, এটাও জাস্ট সিম্পল, এটা আমরা মুখস্থ করা লাগবে না, আমরা জানি যে সম্পদ এবং ব্যয়
ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, ডেবিট ব্যালেন্স প্রকাশ করে সাধারণভাবে, এবং হচ্ছে কি আয় দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো হচ্ছে ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ওকে, সাধারণত ঠিক আছে, সাধারণ হিসাবে এটা। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা নেক্সট ক্লাসে আমরা খতিয়ান সম্পর্কে আরো জানবো, টি ছকের একটা প্র্যাকটিস করবো এবং চলমান জেড ছক প্র্যাকটিস করবো। তো ক্লাস দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাদের বেসিক অ্যাকাউন্টিং দরকার বা বেসিক অ্যাকাউন্টিং ক্লিয়ার নয় তাদের সাথে অবশ্যই শেয়ার করো। যেহেতু ফ্রি ক্লাস, সবাইকে ক্লাসটি করার সুযোগ করে দাও, এবং আমাদের স্যাট একাডেমির মূল লক্ষ্য শিক্ষা হবে বাণিজ্য মুক্ত, সেটাকে আরো বেশি প্রসার করো এবং প্রচার করো সবার কাছে, যাতে করে সবাই এই ফ্রি ক্লাসের সুযোগ নিতে পারে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।